আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে একটা কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমরা কোন কবিতা নিয়ে আলোচনা করব। এখন কবিতা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। আমাদের মধ্যে একটা কমন প্রবলেম আছে। সেটা হচ্ছে স্টুডেন্টরা তুমি দেখবা বেশিরভাগ স্টুডেন্ট কি করে? কবিতা মুখস্থ করা ট্রাই করে। কবিতা লাইন বাই লাইন বুঝা ট্রাই করে না। জাস্ট এটা মুখস্থ করা ট্রাই করে। তো এই মুখস্থ করার ফলে কি হয়? ওরা কবিতার যে অনুধাবন এবং যে মূল ভাব সেটা বুঝতে পারে না। এই কারণে ওরা দেখা যাচ্ছে যে সৃজনশীল প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই সৃজনশীল প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নগুলো মুখস্থ করে। এই কারণেই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে সৃজনশীলে ওরা ভালো নাম্বার উঠাইতে পারে না। তো আমরা আসলে এইভাবে করব না। আমাদেরকে কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ ভালোভাবে বুঝতে হবে এবং কবিতার যে সার্বিক মূল ভাব সেটাও আমাদেরকে বুঝতে হবে। তাহলে কবিতা মুখস্থ করা ছাড়াই আমরা সহজে সৃজনশীল অ্যান্সার করতে পারবো এবং আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো মুখস্থ করার প্রয়োজন হবে না। তো আজকে আমরা সোনার তরী এই কবিতাটার প্রত্যেকটা লাইনের মিনিং বোঝার ট্রাই করব এবং এটার যে সার্বিক মূল ভাব সেটা বুঝব। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আমরা ক্লাসে চলে যাই। সোনার তরী কবিতাটি লিখেছেন হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তোমরা অলরেডি হয়তো পড়েছো। তো প্রশ্ন হিসেবে আমি বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী হিসেবে এখানে তোমাদেরকে মূলত জন্মসাল, মৃত্যুসাল, তার রচিত যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো এবং তার যে অর্জিত পুরস্কার সেগুলো ভালোভাবে খেয়াল রাখবা। কেননা এগুলো তোমাদের এমসিকিউতে আসে। সো এগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তো এতটুকুই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, এতটুকু পড়লেই তোমরা মোটামুটি এমসিকিউর অ্যান্সার করতে পারবা। অসুবিধা হওয়ার কথা না। তো যাই হোক আমরা মূলত কবিতার ব্যাখ্যা করব যে কবিতাটা আসলে মূলত কি আছে এবং এটা আমরা বোঝার ট্রাই করব। তো কবিতাটা বোঝার আগে আমাদেরকে ১ম এই কয়েকটা বিষয় বুঝতে হবে। এই কবিতার মধ্যে ৩ টা বিষয়ের কথা উল্লেখ করা আছে। ১ম টি হচ্ছে সোনার ধান। তো সোনার ধান বলতে এখানে মানুষের পরিশ্রম, সাফল্য এবং অর্জনকে বোঝানো হয়েছে। তো এখানে মানুষ বলতে মূলত কবির পরিশ্রম, সাফল্য এবং অর্জনকে বোঝানো হয়েছে। ২য় হচ্ছে সোনার তরী। সোনার তরী বলতে মূলত কবিতায় বোঝানো হয়েছে সময়, জীবন বা ঈশ্বর বা বিধাতাকে। ৩য় নদী। নদী হচ্ছে জীবনের প্রবাহ। নদী যেমন প্রবাহিত হয় তেমনি জীবনও একটা প্রবাহর মতোই অতিবাহিত হয়। সেই প্রবাহকে মূলত বোঝানো হয়েছে। সো নদী বলতে জীবনের প্রবাহ। তো এই ৩ টা বিষয় আমাদেরকে কবিতা শুরু করার আগে ভালোভাবে বুঝার দরকার। তো এই ৩ টা জিনিস যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী বিষয়টি হচ্ছে কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা। এখন আমরা কবিতার প্রত্যেকটি লাইনে ব্যাখ্যা বোঝার ট্রাই করব। গগনে গরজে মেঘ ঘন বরষা। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে আকাশে মেঘের গর্জন, প্রবল বর্ষণ হচ্ছে। এটা হচ্ছে প্রকৃতির অশান্ত রূপ। অর্থাৎ কবি মূলত প্রাকৃতিক পরিবেশের যে অশান্ত রূপ বা প্রতিকূল যে পরিবেশ সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন। কূলে একা বসে আছি নাহি ভরসা। তো কবি মূলত নদীর তীরে বসে আছেন এবং তার মনে কোনো ভরসা নেই। এই বাক্যটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে কবির একাকিত্বতা এবং অনিশ্চয়তা। পরবর্তীতে বলা হচ্ছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। তো কবি মূলত এখানে তার জীবনের যত সাহিত্যকর্ম তিনি তৈরি করেছেন বা সাহিত্যকর্ম করেছেন সেই বিষয়গুলো বোঝানো হচ্ছে। অর্থাৎ অনেক কষ্ট করে প্রচুর ধান কাটা হয়েছে। এটা হচ্ছে জীবনের সঞ্চিত কর্মফল। অর্থাৎ কবি রচিত সকল সাহিত্যকর্ম।
ভরা নদী ক্ষুরধারা খরপরশা। নদী ভরা এবং তীব্র স্রোত, সময় বা জীবনের প্রবাহ কঠিন এবং নির্দয়। এটা দ্বারা মূলত জীবন যে কঠিন এবং জীবনের প্রবাহ নির্দয়, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ ধান কাটতে কাটতেই বর্ষা ঋতু চলে আসছে। আমাদের জীবনে প্রতিনিয়তই বিভিন্ন কর্মের মধ্যে বাধা বিপত্তি আসে। তো এই বিষয়টাই বোঝানো হয়েছে চরণটি দ্বারা, যে কর্মের মাঝেই জীবনের ঝড় আসে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, ছোট জমি আমি একা, সীমিত জীবন এবং একাকী মানুষ। অর্থাৎ কবির একাকিত্বতাকে এখানে বোঝানো হয়েছে এবং কবির মৃত্যু আশঙ্কাও এই চরণটিতে প্রকাশিত হয়েছে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, চারপাশে নদীর জল ঘিরে আছে, জীবনের অনিশ্চয়তায় ঘেরা অবস্থা। অর্থাৎ জীবনের প্রতিকূল যে পরিস্থিতি সেটাকে বোঝানো হয়েছে। পরপারে দেখি আঁকা তরুর ছায়া মসি মাখা। তো এইখানে বোঝানো হচ্ছে যে ওপারে গাছের ছায়া কালো হয়ে আছে। এটা মূলত অজানা ভবিষ্যৎ এবং অনিশ্চিত যে ভবিষ্যৎ সেটাকে নির্দেশ করছে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সকালে গ্রাম মেঘে ঢাকা, আশা অনিশ্চিত এবং অস্পষ্ট। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। এখানে মূলত কবি নিজেকে একাকী বলে মনে করছেন। কবি যেন নিজের সীমাবদ্ধ জগতেই আবদ্ধ। গান গেয়ে তরিবে কে আসে পারে, অর্থাৎ এখানে গান গাইতে গাইতে নৌকার মাঝি নৌকা নিয়ে তীরে আসছেন। তো কে যেন গান গাইতে গাইতে নৌকা বেয়ে আসছে, অর্থাৎ এখানে মাঝি মূলত গান গেয়ে নৌকা নিয়ে আসছে। তো মাঝিকে এখানে আশা বা মুক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখে যেন মনে হয় চিনি উনারে, অর্থাৎ কবি যখন মাঝিকে দেখলেন তখন কবির মনে হলো তিনি হয়তো মাঝিকে আগে থেকেই চিনেন। কেননা মুক্তি বা ঈশ্বরের প্রতি মানুষের একটা আহ, চিরন্তন অনুভূতি বা কবির একটা চিরন্তন অনুভূতি বিদ্যমান থাকে। মুক্তি বা ঈশ্বরের প্রতি মানুষের একটা চিরায়ত অনুভূতি বিদ্যমান থাকে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই, নৌকা পূর্ণ পাল তুলে এগিয়ে চলে, সময় বা জীবন থেমে থাকে না। অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি সময় এর মতো জীবনও কারোর জন্য থেমে থাকে না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, ঢেউ তীরে আশ্রয় পড়ে, প্রকৃতি ও সময় কারোর জন্য থেমে থাকে না। দেখে যেন মনে হয় চিনি উনারে, মনে হয় সে পরিচিত চিরন্তন সত্তা বা পরম সঙ্গী। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ কবি মাঝিকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাচ্ছ। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ কবি এখানে মাঝিকে নৌকা তীরে এসে অবস্থান করার জন্য অনুরোধ করছেন। একবার তীরে ভেরাও আমার জীবন একটু থামো, অর্থাৎ কবি মাঝিকে তীরে এসে তার নৌকা থামানোর জন্য অনুরোধ করছেন। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। কবি এখানে মাঝিকে বলতেছে যে তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, তবে শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে, কিন্তু আমার সঞ্চিত ধান অর্থাৎ কর্মফল, কবির যে সাহিত্যকর্ম সেটাকে কবি হাসি মুখে নিয়ে যেতে অনুরোধ করছেন মাঝির কাছে। আমার সোনার ধান কুলেতে এসে, আমার সোনার ধান বলতে এখানে কবির জীবনের সকল অর্জন, অর্থাৎ জীবনের কবি যত সাহিত্যকর্ম করেছেন সেই সকল কিছু হচ্ছে কবির জীবনের অর্জন এবং এগুলোকে তিনি মাঝির কাছে দিতে চাচ্ছেন। যত চাও তত লও, ভরা আমারই, আমি যা কিছু অর্জন করেছি তার সবকিছু নিয়ে যাও, অর্থাৎ কবির সাহিত্যকর্ম যাতে মাঝি নিয়ে যায় সেটার জন্য কবি অনুরোধ করছেন। অল্প লয়ে থাকি তাই মোর ভারী। তো অল্প জিনিস নিজের কাছে রাখলেই তা ভারী অনুভূতি হয়। তো আসক্তি মূলত কষ্টের কারণ। এখানে আমাকে লহ করুণা করে, এবার এখন আমাকে লহ করুণা করে। তে উম কবি যখন তার সকল সাহিত্যকর্ম নৌকার মাঝির কাছে
পৌঁছে দিল, তখন কবি তাকে আবার বলল যে, "আমার সাহিত্যকর্মের মতো আমাকেও তুমি তোমার তরীতে বা নৌকায় উঠিয়ে নাও।" তো তখন ক নৌকার মাঝি বলতেছে যে, "ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী।" অর্থাৎ নৌকায় কোনো জায়গা নেই। কেননা নৌকায় কবির কর্মফল বা সাহিত্যকর্ম দিয়েই সম্পূর্ণ জায়গা পরিপূর্ণ হয়ে গিয়েছে। কবির এখানে তেমন কোনো জায়গা নেই। তো নৌকায় জায়গা নেই বলতে এখানে মূলত মানব জীবনের সংক্ষিপ্ত যে মানব জীবন বা সময় এটাকে বোঝানো হয়েছে। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, আমার ধানে নৌকা পড়ে গেছে, অর্থাৎ কবির যে সাহিত্যকর্ম বা কর্মফল সেটাই সম্পূর্ণ স্থান দখল করেছে। কবির ওঠার মতো জায়গা আর নেই। তো এই বিষয়টি দ্বারা মূলত বোঝানো হয়েছে মানুষের জীবন হচ্ছে নশ্বর এবং মানুষের যে কৃতকর্ম সেগুলো হচ্ছে অবিনশ্বর। মানুষের জীবনের ধ্বংস আছে, কিন্তু মানুষের যে কর্ম তার কোনো ধ্বংস নেই। সেটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। এজন্যই সাধারণত কবি বলে থাকেন, "জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।" এবার আমরা কবিতাকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ১ম অংশটি হচ্ছে প্রকৃতি এবং একাকিত্ব। আমাদের ১ম অংশটি হচ্ছে প্রকৃতি এবং একাকিত্ব। তো গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে এসে একা বসে আছি, নাহি ভরসা। তো আকাশে প্রচণ্ড মেঘ গর্জন করছে, ভারী বৃষ্টি হচ্ছে। কবি নদীর তীরে একা বসে আছেন, তার মনে ভয় ও অনিশ্চয়তা। কি হবে কবি তা বুঝতে পারছেন না। তো এখানে প্রকৃতির ঝড় আসলে মানুষের জীবনের দুঃসময়ের প্রতীক। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘোর ধারা খরপরশা। অনেক কষ্ট করে কবি প্রচুর ধান কেটেছেন, অর্থাৎ এখানে অনেক কষ্ট করে কবি তার সাহিত্যকর্মগুলো রচনা করেছেন তার সমগ্র জীবন ধরে। কিন্তু নদী ভরে গেছে এবং স্রোত খুবই তীব্র। ধান মানে হচ্ছে মানুষের জীবনের পরিশ্রম এবং অর্জন, এখানে মানুষ বলতে কবি। তাহলে ধান মানে হচ্ছে কবির জীবনের সকল পরিশ্রম এবং তার অর্জন। এখানে পরিশ্রম আর অর্জন হচ্ছে সাহিত্যকর্ম। তো কবি এখানে ধান বলতে মূলত বোঝানো হচ্ছে কবির জীবনে রচিত সকল সাহিত্যকর্ম। ভরা নদী মানে সময় বা জীবন, যা খুব দ্রুতই অতিবাহিত হয়ে যায়। আমাদের দ্বিতীয় অংশে বলা হচ্ছে ছোট জীবন এবং সীমিত সামর্থ্য। একখানি ছোট ক্ষেত আমি একেলা। কবির জমি ছোট আর তিনি একা। এখানে কবির জমি ছোট বলতে বোঝানো হচ্ছে যে কবির জীবনটা খুবই সীমিত এবং এই সীমিত জীবনে তিনি খুবই একা। অর্থাৎ কবির একাকিত্বতা এখানে বোঝানো হয়েছে। তো চারপাশে নদীর জল ঘিরে আছে। তো এটি দ্বারা কি বোঝানো হয়? এটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে মানুষের জীবনটা হচ্ছে ছোট এবং সেই ছোট জীবনের দায়িত্ব তার নিজেকেই বহন করতে হয়। তো পরপারে দেখি আঁকা তরুর ছায়া, এই চরণটি দ্বারা বোঝানো হচ্ছে যে নদীর ওপারে গাছপালা দেখা যাচ্ছে কিন্তু সব মেঘে ঢাকা। তো এর মানে হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত এবং অস্পষ্ট। তৃতীয় যে অংশ সেটি হচ্ছে সোনার তরীর আগমন। গান গেয়ে তরিবে কে আসে পারে। তো একটি গান গান গেয়ে তরিবে কে আসে পারে। একটি নৌকা গান গাইতে গাইতে এগিয়ে আসছে। এই নৌকা হচ্ছে সময়, জীবন অথবা ঈশ্বরের প্রতীক। তো কবি মনে করেন তিনি যেন নৌকার মাঝিকে চেনেন। কবির কাছে মনে হচ্ছে যে কবি মাঝিকে চেনেন। তো মানুষের মনে ঈশ্বর বা চিরন্তনের প্রতি এক ধরনের পরিচিত অনুভূতি থাকে, যেটা আমি পূর্বে তোমাদেরকে বলেছিলাম। তো চতুর্থ অংশে বলা হচ্ছে অনুরোধ। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। কবি মাঝিকে ডাকেন, একবার তীরে আসতে বলেন। যেও যেথা যেতে চাও, শুধু তুমি নিয়ে যাও আমার সোনার ধান। অর্থাৎ কবি মাঝিকে অনুরোধ করে বলছেন যে তুমি যেখানে খুশি যাও, কিন্তু আমার সোনার ধান অর্থাৎ আমার জীবনের যত অর্জন, আমার জীবনে যত সাহিত্যকর্ম রয়েছে সেগুলো নিয়ে যাও। তো মানুষ আসলে কি চায়? মানুষের চাওয়া হচ্ছে মানুষ যাতে তার জীবনে যত পরিশ্রম সেই পরিশ্রম কখনো বৃথা না যায়। তো কবিও তেমনই তার জীবনের এই সাহিত্যকর্মগুলোকেও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। এই সাহিত্যকর্ম তার কৃতকর্মকে তিনি বৃথা হয়ে যাক তা চান না। এটা হচ্ছে মানুষের
স্বভাব বা স্বভাবসুলভ আচরণ। পঞ্চম অংশে বলা হচ্ছে বেদনা এবং উপলব্ধি। যত চাও তত লও ভরা আমারই। তো কবি বলেন সব নিয়ে যাও। অর্থাৎ কবি যত সাহিত্যকর্ম আছে কবি মাঝিকে সবকিছুই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এখন আমাকে লহ করুণা করে। তো সকল সাহিত্যকর্ম কবি মাঝির নৌকায় উঠিয়ে দেওয়ার পরে তিনি এইবার মাঝিকে অনুরোধ করলেন যে এবার আমাকে নেও। অতঃপর মাঝি বলল যে ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ মাঝি বলতেছে যে নৌকায় তো আর জায়গা নেই, আপনার ধানেই ভরে গেছে। অর্থাৎ আপনার সকল সাহিত্যকর্ম দ্বারাই নৌকার সমস্ত স্থান পরিপূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ কবির জীবনের সমস্ত অর্জনই কেবল স্থান পেয়েছে, কিন্তু তিনি নিজে জায়গা পাননি। তো এর দ্বারা মূলত সার্বিকভাবে এটাই বোঝানো হচ্ছে যে মানুষের জীবনের থেকে বড় হচ্ছে তার কৃতকর্ম। মানুষ তার কর্মের মধ্য দিয়েই আজীবন বেঁচে থাকে।